আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানবিজ্ঞানের বন্ধুরা, তোমাদের জন্য আজ নিয়ে এলাম ইংরেজি প্রথম পত্রের একটি সলভ ক্লাস। আমরা বেসিক ক্লাসে ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1, ইউনিট 4 এবং ইউনিট 5 পড়েছি। তো ইউনিট 1-এর লেসন 2 নেলসন ম্যান্ডেলা, এই প্যাসেজটি 2023 সালে দিনাজপুর বোর্ডে এসেছিল। আমরা আজকে এই প্যাসেজটির এমসিকিউ এবং সিকিউ সলভ করব। দেখো, প্রথমেই কোশ্চেন দেওয়া আছে, আমরা কোশ্চেনটা প্রথমে দেখে নিই। প্রথমে কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমানসিপেশন ইন দ্য প্যাসেজ রেফার টু। আমাদের প্রথমে জানতে হবে ইমানসিপেশন শব্দটার অর্থ কি। ইমানসিপেশন শব্দের অর্থ মুক্তি। ইমানসিপেশন শব্দের অর্থ হলো মুক্তি। এখন আমরা দেখি অপশনে কি কি দেওয়া আছে। অপশন দেওয়া আছে জুবিলেশন, ওভেশন, লিবারেশন, রিসিপশন। প্রথমে ডি নাম্বারটা দিয়ে আমরা শুরু করি। ডি নাম্বারে যে রিসিপশন দেওয়া আছে, রিসিপশনের অর্থ হলো কোনো কিছু গ্রহণ করা। গ্রহণ করার সাথে মুক্তি, এটার কোনো মিল নেই, তো এটা বাদ। প্রথমেই ডি নাম্বারটা বাদ। এরপরে আমরা লিবারেশনে আসি। লিবারেশন মানে স্বাধীনতা। লিবারেশন শব্দের অর্থ হলো স্বাধীনতা, আর স্বাধীনতা মানে মুক্তি। তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটি। সি নাম্বারটি অ্যান্সার হবে, সি নাম্বারটি সঠিক উত্তর। তারপরে আমরা দেখি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাপার্থিড মিন ইন দ্য প্যাসেজ। আচ্ছা, অ্যাপার্থিড শব্দটির অর্থ আমরা বেসিক ক্লাসে খুব স্পষ্ট করে আমরা বলেছি, তোমরা সেখানে দেখে নিতে পারো। তারপর আমি এখানে বলে দিচ্ছি। অ্যাপার্থিড মানে হলো বর্ণবাদ বা জাতিবিদ্বেষ। বর্ণবাদ বর্ণবাদ বা জাতিবিদ্বেষ। বর্ণবাদ, অ্যাপার্থিড শব্দের অর্থ বর্ণবাদ। এখানে যে শব্দগুলো আছে, হ্যাঁ, সেই শব্দগুলোর মধ্যে বর্ণবাদ বা জাতিবিদ্বেষ, জাতিবিদ্বেষ, জাতিবিদ্বেষ। এইখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মধ্যে ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন মানে হলো বৈষম্যকরণ। তো জাতিবিদ্বেষ যেখানে হয় সেখানে বৈষম্য থাকে। সঠিক উত্তরটা হবে ডিসক্রিমিনেশন। আর অপশনে যে শব্দগুলো আছে সেগুলোর মধ্যে সি নাম্বারে যেটা দেওয়া আছে ডিসস্যাটিসফ্যাকশন। ডিসস্যাটিসফ্যাকশন মানে হলো অসন্তোষ। এর সাথে অ্যাপার্থিডের আসলে শব্দগত কোনো মিল নেই। তারপরে আছে সোশিয়ালাইজেশন। সোশিয়ালাইজেশনের মানে হলো সোশ্যালাইজেশন যেটাকে বলে, এর মানে হলো সামাজিকীকরণ। এর সাথেও অ্যাপার্থিডের শব্দগত শব্দ বা অর্থগত কোনো মিল নেই। আর আছে স্ট্রিফিকেশন। স্ট্রিফিকেশন অর্থের সাথেও আসলে অ্যাপার্থিডের কোনো মিল নেই। তারপরে আসি আমরা 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনটিতে আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোক্রেসি মিন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোক্রেসি মিন। আচ্ছা, ডেমোক্রেসি শব্দের অর্থ তোমরা সবাই জানো। ডেমোক্রেসি শব্দের অর্থ হলো গণতন্ত্র। ডেমোক্রেসি শব্দের অর্থ কি? গণতন্ত্র। তো অপশনে যে শব্দগুলো দেওয়া আছে আমরা দেখি। এ নাম্বারে দেওয়া আছে রিপাবলিক। রিপাবলিক শব্দের অর্থ গণতন্ত্র, ঠিক আছে? রিপাবলিক শব্দের অর্থ গণতন্ত্র, তাহলে সঠিক উত্তর রিপাবলিক, এটাই হলো সঠিক উত্তর। আর ইমপ্রিজনমেন্ট এর মানে হলো বন্দিত্ব, তাহলে এটা তো কোনোভাবেই রিপাবলিকের ডেমোক্রেসির সাথে মিলছে না। এরপর আছে অটোক্রাসি। অটোক্রাসি মানে হলো স্বৈরাচার। হ্যাঁ, গণতন্ত্র স্বৈরাচার, গণতন্ত্রের পুরোপুরি বিপরীত, সুতরাং এটাও না। আর অ্যানার্কি মানে হলো বিশৃঙ্খলা, ঠিক আছে? তাহলে এই তিনটার একটাও হচ্ছে না। আর সঠিক উত্তর হলো এ নাম্বারটা, রিপাবলিক, ঠিক আছে? এরপরে দেখো 4 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিকনসিলিয়েশন ইন দ্য প্যাসেজ রেফার টু। প্যাসেজের মধ্যে থাকা রিকনসিলিয়েশন শব্দটার অর্থ কি, বা রিকনসিলিয়েশন শব্দটা কি বোঝায়? তো আমরা প্রথমে রিকনসিলিয়েশন শব্দটার অর্থ জানি। রিকনসিলিয়েশন শব্দের অর্থ হলো, রিকনসিলিয়েশন এই শব্দটার অর্থ হলো পুনর্মিলন, অর্থাৎ কারোর সাথে পুনরায় মিলিত হওয়া, পুনরায় সাক্ষাৎ করা। আমরা অর্থ নিচের অপশনগুলো দেখি। অপশন এতে দেওয়া আছে রিপ্রোডাকশন। প্রোডাক্ট বা প্রোডাকশন মানে হলো উৎপাদন, রিপ্রোডাকশন মানে পুনরায় উৎপাদন।
তারপরে আছে তোমার সি নাম্বারটা, দেখি বি নাম্বারটা পরে দেখবো। সি নাম্বারটা আছে রিকনস্ট্রাকশন। কনস্ট্রাকশন মানে নির্মাণ, রিকনস্ট্রাকশন মানে হলো পুনরায় নির্মাণ করা। এরপর আছে রিপেয়ার। রিপেয়ার মানে হলো মেরামত করা। তাহলে দেখো পুনর্মিলন, মেরামত করা, এটাও পুনর্মিলনের সাথে এর অর্থের কত কোনো মিল নেই। পুনর্নির্মাণ করা এর সাথেও পুনর্মিলনের সাথে মিল নেই। রিপ্রোডাকশন এর সাথেও পুনর্মিলনের সাথে মিল নেই। তাহলে মিল আছে শুধুমাত্র রিইউনিয়নের সাথে। রিইউনিয়ন মানে হলো পুনরায় মিলিত হওয়া। তাইলে রিকনসিলিয়েশন পুনর্মিলন, রিইউনিয়ন এর মানেও পুনর্মিলন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হলো রিইউনিয়ন। তারপরে আমরা আসি পরবর্তী কোশ্চেনে। পরের কোশ্চেন 5 নাম্বার কোশ্চেনে লেখা আছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলিব্রিটি ইন দ্য প্যাসেজ রেফার টু। সেলিব্রিটি শব্দের অর্থ কি? প্যাসেজে থাকা সেলিব্রিটি শব্দটা কি বোঝায়? তো আমরা জানি যে সেলিব্রিটি শব্দের অর্থ তো সবারই মোটামুটি জানা আছে, তাই না? সেলিব্রিটি শব্দটি বোঝায় তোমার, আমরা যারা স্টার হয়ে যায় তাদেরকে সেলিব্রিটি বলি। তাহলে এখানে একটা অপশন তো স্টার আছেই। হ্যাঁ, এটাই হলো সঠিক উত্তর। সেলিব্রিটি মানে তারকা, স্টার মানেও তারকা। তো আর যে শব্দগুলো আছে সেগুলোর অর্থ আমরা একটু দেখি। যেমন কনজারভেটিভ। কনজারভেটিভ শব্দের অর্থ হলো রক্ষণশীল। সেলিব্রিটি মানে তারকা, আর কনজারভেটিভ শব্দের অর্থ রক্ষণশীল, অর্থগত কোনো মিল নেই, সুতরাং এটি হবে না। এরপর আছে সিম্পল। সিম্পল মানে সাধারণ। যারা সেলিব্রিটি হয় তারা সাধারণ মানুষ থাকে না, তারা বিশেষ মানুষ হয়ে যায়, সুতরাং সিম্পলটাও হচ্ছে না। তারপরে আছে উদার। উদার শব্দটা লিবারাল আর কি, লিবারাল শব্দের অর্থ হলো উদার। তো লিবারাল শব্দের সাথেও সেলিব্রিটি শব্দটার সরাসরি অর্থগত দিক থেকে আসলে কোনো মিল নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে স্টার। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন 6 নাম্বার প্রশ্ন দেওয়া আছে এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক freed Mandela from prison in। এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক freed Mandela, ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন from prison, জেলখানা থেকে, in এত। তাহলে নেলসন ম্যান্ডেলাকে এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক জেলখানা থেকে কত সালে মুক্ত করেছিলেন সেটা জানতে চাওয়া হয়েছে। আসলে তোমরা যদি প্যাসেজে একটু খেয়াল করো তাহলে দেখবে যে সরাসরি প্যাসেজে বলা নেই যে কত সালে এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক ম্যান্ডেলাকে জেলখানা থেকে মুক্ত করেছিলেন, কিন্তু একটা হিন্টস দেওয়া আছে। আমরা ওই হিন্টসটা নিয়ে একটু আলোচনা করি। দেখো তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে, হ্যাঁ, এখানে দেখো যে নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার পেয়েছিলেন 1993 সালে। নোবেল পুরস্কারটা তিনি গ্রহণ করেছিলেন এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে যৌথভাবে। এরপরে এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের যখন পরিচয় দেওয়া হচ্ছে তখন দেখো who had freed him from prison 3 years earlier, যিনি তাকে জেলখানা থেকে মুক্ত করেছিলেন 3 years earlier, কত বছর আগে? 3 বছর আগে। তাহলে পুরস্কার পেয়েছিলেন 1993 সালে, আর এর 3 বছর আগে তাকে জেলখানা থেকে মুক্ত করেছেন। হ্যাঁ, যদি পুরস্কার 93 সালে পেয়ে থাকেন আর তার 3 বছর আগে জেলখানা থেকে মুক্ত করে থাকেন, তাহলে জেলখানা থেকে মুক্ত করেছিলেন 1990 সাল। ঠিক আছে, হিসাবটা মেলাতে পেরেছো তো? জেলখানা থেকে মুক্ত করেছিলেন 1990 সাল। হ্যাঁ, তাহলে দেখো 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখি এখন। 6 নম্বর কোশ্চেনে এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক freed Mandela from prison in 1990, 1990 সালে। 1990 সালে। ঠিক আছে, তাহলে এটি হলো সঠিক উত্তর। এর পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্নটা হলো কোশ্চেন নাম্বার 7, ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট। কোশ্চেনের অর্থটা একটু ভালো করে বোঝো, অর্থটা আমি বলছি, খেয়াল করো। ম্যান্ডেলা ছিলেন দ্য ফার্স্ট, প্রথম। এইখানে ছোট করে একটা পার্সন মনে করো উজ্জ্ব আছে, আমরা সেইটাকে ধরে নিয়ে অর্থ করব। পার্সনটা উজ্জ্ব আছে ধরে নিয়ে আমরা অর্থ করব। তাহলে অর্থ হবে কি? ম্যান্ডেলা ছিলেন দ্য ফার্স্ট পার্সন, প্রথম ব্যক্তি, টু অ্যাডভোকেট, ওকালতি করা। টু অ্যাডভোকেট কোনো কিছু প্রবর্তন করা। কি প্রবর্তন করা? অপশনগুলো আমরা দেখি। গ্যাদারিং পিপল ফ্রম অল কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব প্রান্ত থেকে
মানুষকে একত্রিত করার প্রবক্তা, অথবা বি নাম্বার অপশনে আছে আনআর্মড রেজিস্ট্যান্স টু অ্যাপার্থিড, আনআর্মড নিরস্ত্র, রেজিস্ট্যান্স প্রতিরোধ, টু অ্যাপার্থিড অ্যাপার্থিডের বিরুদ্ধে, জাতি বিদ্বেষের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে। তাহলে নেলসন ম্যান্ডেলাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি প্রবর্তন করেছিলেন কি আনআর্মড রেজিস্ট্যান্স, অস্ত্রহীন প্রতিরোধ, টু অ্যাপার্থিড, অ্যাপার্থিডের বিরুদ্ধে বা বর্ণবাদের বিরুদ্ধে। এটাই সঠিক উত্তর, এখানে বি নাম্বারটাই সঠিক উত্তর। তাও আমরা সিটা দেখে নিই, সি এবং ডি এর অর্থটা কি সেটা দেখে নিই। ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রামকারী। ব্রেকিং অ্যাবাউট ইউনিটি অ্যামং অল, সবার মাঝে, ব্রেকিং অ্যাবাউট ইউনিটি, হ্যাঁ, এই দুইটা সঠিক উত্তর না। তাহলে সঠিক উত্তরটা হলো কি বি নাম্বারটা, ঠিক আছে, বি নাম্বারটা, দুঃখিত, বি নাম্বারটা হলো সঠিক উত্তর, ঠিক আছে। আমরা এর পরের ইয়াতে যাই, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হলো কোশ্চেন নাম্বার 8, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিকেড স্ট্যান্ড ফর? ডিকেড শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়? তাহলে আমরা জানি ডিকেড বলা হয় 10 বছরের সমষ্টিকে। ডিকেডের বাংলা হলো দশক। ডিকেডের বাংলা কি? দশক। দশক মানে হলো, ডিকেডের বাংলা হলো দশক, আর দশক মানে 10 বছরের সমষ্টি, 10 বছরের সমষ্টি, ঠিক আছে, 10 বছরের সমষ্টি। তাহলে এখানে দেখো আ পিরিয়ড অফ 10 ইয়ার্স, 10 বছর, 10 বছরের কাল বা 10 বছরের সময়। আ পিরিয়ড অফ 100 ইয়ার্স, 100 বছরের কাল, 100 বছরের সময়। অথবা আ পিরিয়ড অফ 50 ইয়ার্স, 50 ইয়ার্স 50 বছরের কাল। আ পিরিয়ড অফ 10 মান্থস, 10 মাসের সময়টা। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে এ, আ পিরিয়ড অফ 10 ইয়ার্স, 10 বছরের সময়টা। 10 বছরের সমষ্টিকে বলা হয় ডিকেড। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, the moment to bridge the chasms that divide us has come. The moment, মুহূর্তটি, to bridge the chasm, chasms, chasms মানে হইল ফাটল তৈরি করা বা ফাটল। to bridge the chasms, ফাটলকে একত্রিত করা। that divide, যেটা বিচ্ছিন্ন করে রেখেছে আজ আমাদেরকে, has come, এসেছে। তাহলে the moment has come, সময়টি এসেছে, to bridge the chasms, ফাটলকে মিলিত করার, একত্রিত করার, that divide us, যে ফাটল আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। what is meant by to bridge the chasms? to bridge the chasms, এই ফ্রেজটি দ্বারা কি বোঝানো হয়েছে এই বাক্যে? আচ্ছা আসো আমরা দেখি এই ফ্রেজটি দ্বারা কি বোঝানো। তাহলে আমরা এই ফ্রেজটির অর্থ জানলাম যে এই ফ্রেজটির অর্থ হলো টু ব্রিজ দ্য chasm মানে হলো কোনো কিছুকে একত্রিত করা, যেটা বিচ্ছিন্ন হয়ে আছে কোনো কারণে সেটাকে একত্রিত করা, ঠিক আছে। টু অপশন এতে দেওয়া আছে টু সেভ পিপল, লোকদেরকে রক্ষা করা। টু মিটিগেট সাফারিংস, মিটিগেট শব্দের অর্থ হলো কমিয়ে আনা, তাইলে মিটিগেট সাফারিংস মানে দুঃখ দুর্দশা কমিয়ে আনা। টু রিডিউস ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট পিপল, টু রিডিউস কমিয়ে আনা, ডিফারেন্স পার্থক্য, বিটুইন মধ্যকার, ব্ল্যাক এন্ড হোয়াইট পিপল কালো এবং সাদা মানুষের, কালো এবং সাদা মানুষের মধ্যকার পার্থক্যকে কমিয়ে আনা। টু রিমুভ পোপারিজম, পোপারিজম একটা নতুন শব্দ, দেখো পোপারিজম শব্দের অর্থ হলো হত দারিদ্র অবস্থা, হত দরিদ্র অবস্থা মানে চরম দরিদ্রতাপূর্ণ অবস্থা, এটাকে বলা হচ্ছে পোপারিজম। তো এখানে সঠিক উত্তর হলো সি নাম্বারটা। তোমরা যদি প্যাসেজটি খেয়াল করে শুনে থাকো আমাদের বেসিক ক্লাসে, তাহলে সেখানে দেখবে যে আমরা বাক্যটার অর্থ কিভাবে করেছিলাম। আসলে সেখানে বোঝানো হয়েছে কালো মানুষ এবং সাদা মানুষদের মধ্যকার যে ব্যাপক দূরত্বটা আছে
সেই দূরত্বটাকে কমিয়ে আনার, সেই দূরত্বটার মাঝে একটা সাঁকো তৈরি করার সময় এসে গেছে। এটাই নেলসন ম্যান্ডেলা বোঝাতে চেয়েছিলেন। তারপরে আসো কোশ্চেন নাম্বার 10, and this is the last question. The range of actions of Mandela encompasses the range of actions, কর্মের পরিসর of ম্যান্ডেলার কর্মের পরিসর encompasses অন্তর্ভুক্ত করেছে। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলার কর্মের পরিসর অন্তর্ভুক্ত করেছে। কোথা থেকে কোথা পর্যন্ত অন্তর্ভুক্ত করেছে? আমরা সেখানে পড়েছিলাম যে এটা পলিটিক্যাল ফিল্ড থেকে নিয়ে একদম এইডস রোগ, এই পুরা ব্যাপারগুলোকে এটা অন্তর্ভুক্ত করেছে। তাহলে আসলে দেখি এখানে অপশনগুলো কি কি আছে। এ নাম্বার আছে ফ্রম ন্যাশনাল টু ইন্টারন্যাশনাল প্রবলেমস, ফ্রম সোশ্যাল রিপ্রেশন টু কালচারাল রিপ্রেশন, ফ্রম কালচারাল এগ্রিগেশন টু এইডস, from political suppression to AIDS। তাহলে আমরা সেখানে দেখেছি যে from political suppression মানে হলো রাজনৈতিক নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন থেকে নিয়ে এইডস পর্যন্ত এই পুরা পরিসরে নেলসন ম্যান্ডেলার কর্মক্ষেত্র বিস্তৃত। তাহলে এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে দেওয়া আছে কোশ্চেন নাম্বার এ, হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলা ডিটারমাইন্ড টু ডু? হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলা ডিটারমাইন্ড টু ডু? নেলসন ম্যান্ডেলা কি করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ ছিলেন? হ্যাঁ, তিনি কি করার জন্য দৃঢ় সংকল্প করেছিলেন সেইটা প্রশ্ন করা হয়েছে। আমরা অ্যান্সার দেখি। অ্যান্সারে লেখা আছে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিটারমাইন্ড, নেলসন ম্যান্ডেলা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন টু এন্ড অ্যাপার্থিড, জাতিগত বিদ্বেষ বা বর্ণবিদ্বেষ শেষ করতে। জাতিগত বিদ্বেষ বা বর্ণবিদ্বেষ কি? আ সিস্টেম অফ রেসিয়াল সেগ্রিগেশন দ্যাট অ্যান্ড ডিসক্রিমিনেশন ইন সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় থাকা একটা রেশিয়াল জাতিগত সেগ্রিগেশন, বিচ্ছেদ, আর ডিসক্রিমিনেশন বৈষম্য। অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। নেলসন ম্যান্ডেলা এই যে অ্যাপার্থিডকে শেষ করার যে প্রতিজ্ঞা নিয়েছিলেন সেই কাজটা তিনি কিভাবে করতেন? অ্যাভয়েডিং সিভিল ওয়ার থেকে বেঁচে থেকে। অর্থাৎ সিভিল ওয়ার মানে হলো একই দেশের মানুষেরা সেই দেশের মানুষদের বিরুদ্ধেই যুদ্ধ করা, যেটাকে বলা হয় গৃহযুদ্ধ। ঠিক আছে, তো নেলসন ম্যান্ডেলা চেয়েছিলেন সেই গৃহযুদ্ধ থেকে বেঁচে থেকে এই অ্যাপার্থিডকে দূর করতে। তারপরে he dedicated his life to achieving equality, justice and freedom. He dedicated, তিনি কুরবানি করে দিয়েছেন, অথবা ডেডিকেট শব্দের অর্থ হলো ত্যাগ করা, শেষ করা। তিনি শেষ করেছেন, ত্যাগ করেছেন, উৎসর্গ করেছেন হিজ লাইফ, তার জীবনটাকে, টু অ্যাচিভিং অর্জন করতে, ইকুয়ালিটি কি অর্জন করতে? সমতা, জাস্টিস ন্যায়পরায়ণতা বা ন্যায়, অ্যান্ড ফ্রিডম এবং স্বাধীনতা ফর অল সাউথ আফ্রিকানস সকল সাউথ আফ্রিকার নাগরিকদের জন্য। রেগার্ডলেস ফর দেয়ার রেস অর এথনিসিটি, রেগার্ডলেস না তাকিয়ে, অথবা বাংলায় যে বলা হয় নির্বিশেষে, রেগার্ডলেস শব্দটার অর্থ হলো নির্বিশেষে। রেগার্ডলেস অফ দেয়ার রেস অ্যান্ড এথনিসিটি, তাদের জাতি এবং তাদের এথনিসিটি বা গোষ্ঠী এই দিকে লক্ষ্য না করে তিনি সকলের জন্য সমতা, জাস্টিস এবং ফ্রিডম অর্জন করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। 2 নম্বর কোশ্চেন আছে, হাউ ডিড ম্যান্ডেলা উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড? নেলসন ম্যান্ডেলা কিভাবে বিশ্বের সমর্থন অর্জন করেছেন?
অ্যান্সারে লেখা আছে ম্যান্ডেলা owned the support of the world through his unwavering commitment, non-violent resistance, and his ability to inspire global solidarity against the injustice of apartheid. তাহলে বি নম্বরের অ্যান্সারটা হলো ম্যান্ডেলা ওন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। ম্যান্ডেলা পৃথিবীর বা বিশ্বের মানুষের সমর্থন অর্জন করেছেন থ্রু হিজ আনওয়েভারিং কমিটমেন্ট। আনওয়েভারিং অবিচল, কমিটমেন্ট প্রতিজ্ঞা, তার অবিচল প্রতিজ্ঞার মাধ্যমে টু নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, অহিংসা বা নিরস্ত্র প্রতিবাদের প্রতি তার আনওয়েভারিং বা অবিচল প্রতিজ্ঞার মাধ্যমে, অবিচল সংকল্পের মাধ্যমে তিনি বিশ্বের সমর্থন অর্জন করেছেন। অ্যান্ড হিজ অ্যাবিলিটি টু ইন্সপায়ার গ্লোবাল সলিডারিটি অ্যাগেইনস্ট দ্য ইনজাস্টিস অফ অ্যাপার্থিড। আরেকটা জিনিসের মাধ্যমে তিনি বিশ্বের সমর্থন অর্জন করেছেন, সেটা হলো কি? সেটা হলো তার সক্ষমতা টু ইন্সপায়ার গ্লোবাল সলিডারিটি, বৈশ্বিক জাতিগোষ্ঠীকে উৎসাহিত করার মাধ্যমে অ্যাগেইনস্ট দ্য ইনজাস্টিস অফ অ্যাপার্থিড, বর্ণবিদ্বেষের, অনৈতিকতার বা অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে উৎসাহিত করার মাধ্যমে। কোশ্চেন নাম্বার সিতে আছে হু ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, এক্সপ্লেইন দ্য রিজনস। এখানে এই কোশ্চেনটার দুটো অংশ, খেয়াল করে দেখো। প্রথম অংশে বলা হয়েছে যে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, এটা কাকে বলা হয়েছে, আর দ্বিতীয় অংশে বলা হয়েছে কেন বলা হলো। তাহলে দুইটা অংশ। প্রথম অংশটার আনসার খুবই সহজ, সেটা হলো কি নেলসন ম্যান্ডেলা ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। নেলসন ম্যান্ডেলাকেই একজন আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং পুনর্মিলনের একজন আদর্শ হিসাবে বর্ণনা করা হয়েছে। কেন বর্ণনা করা হয়েছে সেটার অ্যান্সার দেওয়া হচ্ছে ডিউ টু এর পর থেকে। ডিউ টু কারণ, কি কারণে? হিজ ক্রুশিয়াল রোল, তার গুরুত্বপূর্ণ ভূমিকা ইন এন্ডিং অ্যাপার্থিড, অ্যাপার্থিডকে শেষ করার ক্ষেত্রে বা বর্ণ বৈষম্যকে শেষ করার ক্ষেত্রে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তাকে এই অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হিসেবে বর্ণনা করা হয়েছে। হিজ প্রমোশন অফ forgiveness and unity and his efforts to bring about a peaceful transition to democracy in South Africa. কতগুলো কারণে দেখো। এক নম্বর হলো হিজ ক্রুশিয়াল রোল ইন এন্ডিং অ্যাপার্থিড, এক নম্বর হলো তার গুরুত্বপূর্ণ ভূমিকা অ্যাপার্থিড বা বর্ণবৈষম্য রোধ করার ক্ষেত্রে, এক নম্বর। দুই নম্বর হলো হিজ প্রমোশন অফ ফরগিভনেস অ্যান্ড ইউনিটি, তিনি যে প্রমোট করেছেন, উৎসাহিত করেছেন মানুষকে কি করার জন্য? ক্ষমার জন্য এবং ইউনিটি, ঐক্যের জন্য। ঐক্য এবং ক্ষমা, এই দুই জিনিসের জন্য তিনি যে মানুষকে প্রমোট করেছেন, উৎসাহিত করেছেন, এই কারণেও তাকে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হিসেবে বর্ণনা করা হয়েছে। আরেকটা কারণ হলো কি? অ্যান্ড হিজ এফোর্টস টু ব্রিং অ্যাবাউট আ পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি ইন সাউথ আফ্রিকা। and his efforts, তার প্রচেষ্টার কারণে, to bring about, নিয়ে আসতে, a peaceful transition, একটা শান্তিপূর্ণ পরিবর্তন, to democracy, গণতন্ত্রের দিকে একটা শান্তিপূর্ণ রূপান্তর নিয়ে আসতে ইন সাউথ আফ্রিকা। তাহলে তিনটা কারণের লাস্ট কারণটা হইল তার প্রচেষ্টা সাউথ আফ্রিকায় গণতন্ত্রের একটা শান্তিপূর্ণ রূপান্তর নিয়ে আসার ক্ষেত্রে। এই তিন কারণে তাকে অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হিসেবে বর্ণনা করা হয়েছে। কোশ্চেন নাম্বার ডি, সেখানে কোশ্চেনটা দেওয়া আছে ডোন্ট কল মি, আই কল ইউ। আমাকে আপনারা ডাকবেন না, আমি আপনাদেরকে ডাকবো। হু ওয়াজ দ্য স্পিকার অফ দিস ওয়ার্ডস, হোয়াট ডিড হি মিন। এই কোশ্চেনটারও দুটো অংশ। প্রথম অংশে বলা হয়েছে যে এই এক্সার্টটুকু বা এই কোটেশনটা কে বলেছেন, আর দ্বিতীয় অংশে আছে হোয়াট ডিড হি মিন,
এই কোশ্চেনটা দিয়ে তিনি কি বুঝাতে চেয়েছিলেন? তো প্রথম অংশটা খুবই সহজ। দ্য স্পিকার অফ দ্য ওয়ার্ডস ডোন্ট কল মি আই উইল কল ইউ ওয়াজ নেলসন ম্যান্ডেলা। এই অংশটুকুর বক্তা ছিলেন নেলসন ম্যান্ডেলা। আর এটা নেলসন ম্যান্ডেলা কেন বলেছিলেন? was he used these phrases when he left public life in June 2004। 2004 সালে তিনি যখন রাজনৈতিক জীবন থেকে অবসরে গেলেন, যাওয়ার সময় তিনি এই কথাটা বলেছিলেন। কেন বলেছিলেন? indicating that he was stepping back from active political involvement। stepping back তিনি ফিরে যাচ্ছেন অথবা তিনি অবসর গ্রহণ করছেন from active political involvement, সক্রিয় রাজনৈতিক কার্যক্রম থেকে, and official engagement, এবং অফিসিয়াল সংযুক্তি বা কাজকর্ম থেকে, রাজনৈতিক যে কাজকর্ম আছে সেটা থেকে তিনি অবসরে যাচ্ছেন সে কথা বোঝানোর জন্য তিনি এই বাক্যটা বলেছিলেন। আর হলো কি, বাট হি উড স্টিল বি অ্যাভেলেবল ইফ হিজ কাউন্সেল ওয়াজ নিডেড ইন ক্রিটিক্যাল ম্যাটার্স। বাট কিন্তু হি উড স্টিল বি অ্যাভেলেবল, তিনি এখনো কাজ করতে অ্যাভেলেবল ছিলেন, কাজ করতে রাজি ছিলেন, ইফ হিজ কাউন্সিল, যদি তার পরামর্শ ওয়াজ নিডেড, প্রয়োজন হতো, ইন ক্রিটিক্যাল ম্যাটার্স, কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে, তাহলে তিনি এখনো কাজ করতে রাজি ছিলেন। তারপরে আছে ই নাম্বার কোশ্চেন, when was ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ? ম্যান্ডেলাকে কবে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল বা নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? Why did he achieve the prize? কেন তিনি পুরস্কারটি পেয়েছিলেন? এই কোশ্চেনটির দুটো পার্ট দেখো। প্রথম পার্ট হলো কবে দেওয়া হয়েছিল পুরস্কারটা, আর দ্বিতীয় পার্ট হলো কেন দেওয়া হয়েছিল। প্রথম পার্টের অ্যান্সারটা খুবই সহজ। নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993। নেলসন ম্যান্ডেলাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয় 1993 সালে। কেন দেওয়া হয়? এই কেন উত্তরটা দেওয়া হচ্ছে ফর এর পর থেকে। ফর মানে বিকজ আর কি। ফর হিজ এফোর্টস টু পিসফুলি dismantle apartheid and establish a multiracial democracy in South Africa। তার প্রচেষ্টার কারণে অ্যাপার্থিডকে দূর করা, অ্যাপার্থিডকে দূর করার ক্ষেত্রে তার শান্তিপূর্ণ প্রচেষ্টা, এবং এস্টাবলিশ আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি ইন সাউথ আফ্রিকা, এবং সাউথ আফ্রিকায় একটি বহুজাতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার প্রচেষ্টা। অ্যাপার্থিডকে দূর করার ক্ষেত্রে তার প্রচেষ্টা এবং সাউথ আফ্রিকায় গণতন্ত্র বা বহুজাতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার প্রচেষ্টা, এই দুই কারণে তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল। আর প্রাইজটা দেওয়া হয়েছিল 1993 সালে। তাহলে আমরা ইউনিট 1 লেসন 2 নেলসন ম্যান্ডেলা যে প্যাসেজটি আছে সেখান থেকে এমসিকিউ এবং সিকিউ কোশ্চেনের সলভ দেখলাম।